সামরিক বাহিনীর ইমেজ, বাহিনী বলার আগে আমরা 10 বার দেশপ্রেমিক বলে তারপরে সেনাবাহিনী বলতাম, এবং এটা জোর করে বলাতে হতো না, জনগণ স্বতঃস্ফূর্তভাবে বলতো যে দেশপ্রেমিক সেনাবাহিনী। এটা আমি দেখেছি সেনাবাহিনীর প্রতি কি কতটা মমতা, কতটা ভালোবাসা, কতটা গর্ব বাংলাদেশের ছিল। তাহলে এটা ইমেজ ক্রাইসিস কবে থেকে শুরু হলো? 1/11 নো 1/11 ভাই, হিস্ট্রির দিকে আসেন। 1/11 থেকে আপনার জনগণের সাথে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হলো। 1/11 কেন তৈরি হলো এটা নিয়ে আমরা আরেকটা সেমিনার করতে পারি, সেই আলোচনা আমি যাচ্ছি না, এটা অনেক লম্বা আলোচনা। এখানেই আমি ফারুককে বলছি যে ফারুক আমরা দায়ী। এই বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান ইন্ডিয়াতে গিয়ে তার চাকরির বিনিময়ে সে হাসিনাকে ক্ষমতায় এনেছে। তো তাহলে শুধু পলিটিশিয়ানরা দায়ী হলো কেন? তো সেনাপ্রধান কি ধোয়া তুলসী পাতা হলো? মইনুল আহমেদ প্রণব মুখার্জির সাথে মিটিং করে সে বলেছে হাসিনাকে ক্ষমতায় আনবে, তার বিনিময়ে তাকে আর্মি চিফ রাখা হবে। এটা প্রণব মুখার্জি নিজের বইতে লিখে গেছে। এখন যতই প্রণব মুখার্জি মারা যাওয়ার পরে বলুক যে না এটা মিথ্যা কথা, তো তুমি এতদিন বলো নাই কেন এটা মিথ্যা কথা? এই বইটা আজকের বই না তো, এতদিন তো চুপ করে ছিল তুমি, এখন তুমি বলতেছো না আমি এটা করি নাই। সুতরাং শুধু পলিটিশিয়ান না, আর্মির মধ্যে, আরে ভাই মীর জাফর কে ছিল? মীর জাফর তো সেনাবাহিনী প্রধানই ছিল নাকি? মীর জাফর তো আর কোনো সিভিলিয়ান ছিল না। মীর জাফর ওয়াজ দ্য চিফ অফ আর্মি স্টাফ অফ সিরাজউদ্দৌলা। এটা যেন আমরা ভুলে না যাই যে মীর জাফর কে ছিল। তো সুতরাং প্রশ্ন ওটা না আর্মি না সিভিলিয়ান, মানে দেশদ্রোহী, ওই বিতর্কের কোনো প্রয়োজন নাই। দেশদ্রোহী সেনাবাহিনীও হতে পারে, দেশদ্রোহী হাসিনাও হতে পারে। হাসিনা তো আর আর্মি না, হাসিনা তো পলিটিশিয়ান, আই এগ্রি উইথ ইউ। কিন্তু পয়েন্ট হলো যে আর্মির যে শুনেছি যে বাংলাদেশ সেনাবাহিনীতে নাকি রয়ের অফিস আছে ক্যান্টনমেন্টে, ওপেন সিক্রেট, সব বাংলাদেশের জনগণ আলোচনা করে যে ক্যান্টনমেন্টে রয়ের অফিস আছে। এই পর্যায়ে যাবে কেন একটা দেশের সেনাবাহিনী? এই পর্যায়ে গেল কেন? এই পর্যায় থেকে উত্তরণের জন্যে কোনো জেনারেল সাহেব চেষ্টা করলেন না, কোনো আর্মি চিফ বললেন না, জনগণের সাথে অ্যাড্রেস করলেন না কেন যে না এটা আপনারা এই ধরনের একটা গুজব আছে কিন্তু এটা সর্বমিথ্যা, দরকার হলে আপনারা ডিজিএফআই দেখে যান। এটাই তো রিউমার ছিল যে ডিজিএফআই এর একটা ফ্লোরে নাকি রয়ের অফিস আছে। এই রিউমার তো আমরা বিদেশে বসে শুনেছি, বাংলাদেশে শুনেছি। তো এগুলো তো ক্ল্যারিফাই করা দরকার ছিল যে এগুলো সত্য না মিথ্যা। আয়নাঘর কারা তৈরি করেছে? আয়নাঘর তো আর্মি তৈরি করেছে। র্যাবের আয়নাঘরে তো আমি ছিলাম রে ভাই, র্যাবের আয়নাঘরে আমি ছিলাম। এই ইয়ের উল্টো দিকে, এয়ারপোর্টের উল্টো দিকে যে আয়নাঘর, আমার চোখের সামনে ভাসে তো। র্যাব হেডকোয়ার্টার আয়নাঘরে আমার চোখের সামনে ভাসে যে কোতের উপরে দোতলার মধ্যে আয়নাঘর, আমার চোখের সামনে ভাসে তো। এটা র্যাব 1। তো এটা কারা করেছে? এবং আমাকে যে ইন্টারোগেট করেছিল সে তো একজন মেজর ছিল, তো সে তো আর্মির লোক, টিএফআই। তো তাহলে এই কাজগুলো আর্মি করেছে। তো ইমেজ ক্রাইসিস তো এমনি এমনি হয় নাই, বাংলাদেশের লোকের জনগণের সাথে দূরত্ব তো এমনি এমনি তৈরি হয় নাই। তো কাজেই এখন আমাদের উচিত অতীতের তিক্ততা নিয়ে পড়ে না থেকে ভবিষ্যতের দিকে আগানো। কিন্তু ভবিষ্যতের দিকে আগাতে হলে দুই দলকেই তো আগাতে হবে, একাতে তো তালি বাজবে না। সুতরাং সেনাবাহিনীরও আমি বলবো যে সেনাবাহিনীরও উচিত এই এত ডিফেন্সিভ না হয়ে যা অন্যায় হয়েছে এটা স্বীকার করে নেওয়া, স্বীকার করে নিয়ে বলা যে ভাই ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এটার থেকে আমরা শিক্ষা নিয়েছি, ভবিষ্যতে আমরা এর মধ্যে নাই। এবং এখানে আমি হাসান নাসির সাহেবের প্রস্তাব সমর্থন করি যে র্যাব সবই তো বাংলাদেশের নাগরিক। আপনি যে পদেই থাকেন বা যে মন্ত্রী বা যে আর্মি বা যে প্রেসিডেন্ট হন না কেন, সবাই তো বাংলাদেশের নাগরিক। কাজেই একে অপরকে হুমকি দেওয়ার কোনো প্রয়োজন নাই। উচিত যেটা একে অপরের ভুল স্বীকার করে, এবং আমাদের ইউনাইটেড, যেমন আর্মি চিফ সাথে ইউনাইটেডের কথা বলেছেন যে ঐক্যবদ্ধ থাকা দরকার, অ্যাবসলিউটলি আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার। কিন্তু ঐক্যবদ্ধ থাকার জন্যে আপনার যখন আহ্বান জানাবো আমি আপনাকে ঐক্যবদ্ধ থাকার, তখন আমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডিফারেন্ট হতে হবে। আমার ল্যাঙ্গুয়েজ যদি আমি আপনাকে ডিকটেট করি তাহলে তো তখনই ঐক্যের সম্ভাবনা বিনষ্ট হয়ে যাবে। তো সুতরাং এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের স্মরণে রাখা দরকার। এবং আজকে খুবই চমৎকার আলাপ হয়েছে আমাদের